ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই করা সত্যি কথা, যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। নমস্কার, দেখছি রিপাবলিক বাংলা, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। আর শুরু করছি সোজাসুজি স্বর্ণালী। আজ কোনো বিশেষ দিন নয়, কোনো মনীষী মহাপুরুষের জন্মদিন বা মৃত্যুদিন নয়। তা সত্ত্বেও এমন একজনের 4 লাইন আপনাদের পড়ে শোনাবো, যেখান থেকে আমরা কোথাও লেখা পড়তে, জানতে, বুঝতে শিখেছি। সেই 4 লাইন শোনাবো যে জায়গা থেকে, যে পাতা থেকে। সেই পাতায় নবীনকে নিয়ে লেখা হচ্ছে। কি লেখা হচ্ছে? নবীন, কাল তুমি বাড়ি যাইবার সময় পথে ভুবনকে গালি দিয়াছিলে। তুমি ছেলে মানুষ, তাই জানো না কাহাকেও গালি দেওয়া ভালো নয়। আর যদি তুমি কাহাকেও গালি দাও, আমি সকলকে বলিয়া দেব, কেহ তোমার সহিত কথা বলিবে না। আশা করি বইটার নাম কারোর বুঝতে বাকি নেই, যেটা আমার হাতে এই মুহূর্তে রয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের বর্ণ পরিচয়। এখান থেকে আমরা পাঠ শিখেছি, বাংলা ভাষা শিখেছি, পড়তে বুঝতে শিখেছি। বর্ণপরিচয়ের সঙ্গে বাঙালির আত্মিক যোগাযোগ। আজকে সেই বর্ণপরিচয় হাতে রাস্তায় বিক্ষোভ দেখা গেল। যে বর্ণপরিচয় থেকে পড়েছি, বুঝেছি যে গোপাল অতি সুবোধ বালক থাকে আর নবীন দুষ্টুমি করে, কিন্তু কাহাকেও গালি দেওয়া ভালো কথা নয়, সেই বর্ণপরিচয় হাতে আজকে রাস্তায় একটি রাজনৈতিক দল বিক্ষোভ জানালেন, প্রতিবাদ জানালেন। কারণ এই বাংলায়, যেখানে আমাদের মাতৃভাষা বাংলা, সেখানে সেই মাতৃভাষায়, সেই বাংলা ভাষায় আমরা প্রতিদিন যা শুনছি, দেখছি, তার কোথাও মাত্রা ছাড়িয়ে গেল যখন মুখ্যমন্ত্রী খোদ প্রধানমন্ত্রীকে আক্রমণ করছেন, সেটাও কুরুচিকর ভাষায়। ইতিমধ্যেই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর সেই ভাষণ, বক্তব্যের কিছু অংশ, যে ক্লিপিং, তা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল, সবার হাতে হাতে ঘুরছে। যেখানে প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে কুরুচিকর শব্দের অবতারণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এই কড়া ভাষায়, যদি কড়া ভাষা বলি তাহলে অন্য কথা, যদিও, কিন্তু এই যে আক্রমণ কখনো রুচিসঙ্গত নাও হয়, মাঝে মধ্যেই রুচির যে সীমা পরিসীমা সেটা ক্রস করে বেরিয়ে যায়, সেটা এই প্রথম হলো এমন নয়। এর আগেও বঙ্গ রাজনীতিতে বাম জমানা থেকে শুরু করে একাধিক সময় আমরা কুরুচিকর ভাষার পরিচয় পেয়েছি। কিন্তু সময় যত যাচ্ছে, বাংলা ভাষায় কথা বলা, বাংলা ভাষায় বক্তব্য রাখা, এবং বিভিন্ন সময় যে বাংলা বাঙালির গর্ব আবেগ নিয়ে যারা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাস্তাঘাটে, পথে, বাজার গরম করে, তারাও বোধহয় খেয়াল রাখেন না যে কোন সময় আমাদের বাংলা ভাষা প্রত্যেক মুহূর্তে এমন একটা বিকৃত, কুরুচিকর জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, যেখানে কথায় কথায় গালি দিয়ে কথা বলা বা খারাপ ভাষায় আক্রমণ করা, এটা আমাদের কোথাও দৈনন্দিন রোজ নামচা হয়ে গিয়েছে। আজকে প্রথমেই শুনবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, কারণ ইতিমধ্যেই বক্তব্য নিয়ে তোলপাড় হয়ে গিয়েছে রাজ্য রাজনীতি গতকাল থেকে। আজকে 1855 সালে লেখা যে বই, সে বইয়ের প্রায় 150 বছর পেরিয়ে গিয়েছে। বিদ্যাসাগরের বর্ণপরিচয়, সেই বর্ণপরিচয় হাতে নিয়ে রাস্তায় নামতে হয় আরেক রাজনৈতিক দল, বিরোধী রাজনৈতিক দল এই রাজ্যের বিজেপিকে। প্রশ্ন উঠছে যে এত বছর ধরে তিলে তিলে একটু একটু করে বাংলার রাজনীতিতে ভাষা জ্ঞান হারিয়ে গেছে। সৌজন্যর রাজনীতি অনেক আগে হারিয়ে গিয়েছে, উধাও হয়ে গিয়েছে। এরপরে যতটুকু ভাষা জ্ঞান ছিল সেটাও হারিয়ে যাচ্ছে। ব্যক্তি আক্রমণটা এবং কুরুচি ভাষায় আক্রমণ, গালিগালার জন্য কোথাও রাজনৈতিক যে আক্রমণ, তার একটা পার্ট হয়ে দাঁড়িয়েছে। চলুন শুরুতেই শোনা যাক খোলা মঞ্চ থেকে রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি গতকাল যে ভাষায় কোথাও আক্রমণ করতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, সেই আক্রমণ থেকে যেখানে কোথাও নতুন বিতর্কের সূত্রপাত করেছেন তিনি, সেই বক্তব্য একবার শুনুন। রোজ মোদীজি বলছে পাকা বাড়ি করে দিচ্ছি, তুমি প্রাসাদ অট্টালিকা থাকবে। আস্তে আস্তে মনে রাখবেন, যারা ঘর পান না খুব দুঃখে আছেন। রোজ মোদীজি বলছে
পাকা বাড়ি করে দিচ্ছি। তুমি প্রাসাদ অট্টালিকা থাকবে, আর এই গরিব লোকের মাথার ছাদটা কেড়ে নিয়েছো, তাকে দিচ্ছ না। টাকা চাইলে বলছো চোর। সবাই চোর আর তুমি সাধু। আফসোস, রাজনীতির কোনো ব্যাকরণ থাকে না, রাজনীতির কোনো ভাষা জ্ঞান না থাকলেও চলে। রাজনীতি যাকে তাকে যে কোনো ভাষায় যেমন তেমন ভাবে আক্রমণ করতে পারে, অপমান করতে পারে, গালিগালাজ করতে পারে, কিন্তু আমাদের সাংবাদিকতার তো ব্যাকরণ রয়েছে, ন্যূনতম ভাষাজ্ঞান, সৌজন্য বোধ রয়েছে। তাই টেলিভিশন চ্যানেলে দাঁড়িয়ে খবর পড়তে পড়তে সেই ধরনের কিছু অশালীন ভাষা, যাকে আমরা স্ল্যাং বলে অভ্যস্ত, যাকে গালিগালাজ বা খিস্তি বলে অভ্যস্ত, সেগুলো প্রকাশ্যে অন ক্যামেরা বলতে পারি না। তাই কখনো বিপ শব্দের প্রয়োগ করতে হয়, কখনো লিখতে গেলে ওই ভাষার নির্দিষ্ট কিছু অংশে, কিছু অক্ষরের ওপরে স্টার মেরে দিতে হয়, যাতে মানুষ বুঝতেও পারেন আর সরাসরি সেই ভাষাটা দেখানোও হলো না। অর্থাৎ সাপও মরল, লাঠিও ভাঙলো না। আমি আজকে সোজাসুজি স্বর্ণালীতে খানিকটা এই পন্থাই অবলম্বন করেছি, যাতে আপনাদের বোঝানো যেতে পারে, আর যাতে কোনো রকমভাবে আমার ক্ষেত্রে, এই শোয়ের ক্ষেত্রে তার সৌজন্য সীমা অতিক্রম না করে, এবং যে ভাষাজ্ঞান রাজনীতির ময়দান হারিয়েছে সেই ভাষাজ্ঞানটাকে মাথায় রেখেই, বর্ণপরিচয়কে মাথায় রেখেই আমি আজকের বিতর্ক, প্রশ্নগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারি। আসলে প্রশ্নের বড় জায়গা কি জানেন? যে প্রশ্নের বড় জায়গা, আফসোসের বড় জায়গা, যে দিনের শেষে আমরা সবাই বাঙালি, পশ্চিমবঙ্গের মানুষ, আমরা বাঙালি, বাংলা আমাদের মাতৃভাষা। আর এই জায়গা থেকে প্রশ্ন ওঠে যে কোন বর্ণপরিচয় আমাদের রাজ্যের নেতাদের হয়েছে বলুন তো? এটা তো প্রথম নয়, এর আগেও বড় মেজো সেজো বিভিন্ন রকমের নেতাদের মুখে বিভিন্ন ধরনের কুৎসিত ভাষা শুনতে পাওয়া গিয়েছে। প্রধানমন্ত্রীকে কুৎসিত মন্তব্যের প্রেক্ষিতে আজকে ধিক্কার কর্মসূচি পালন করেছে বিজেপি, হাতে বর্ণপরিচয় নিয়ে। মুখ্যমন্ত্রীর প্রতীকী ছবিতে মুখে মধু ঢেলে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বিজেপি। শুধু বিজেপি নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছে অন্যান্য রাজনৈতিক দল, বামেরাও সরব হয়েছে। শুরুতে একটু বক্তব্যগুলো শোনাই আপনাদের, যারা এই রাজ্যের ক্ষমতাসীন শাসক দলের বিরোধী রাজনৈতিক দল বলে পরিচিত, বাম, কংগ্রেস, বিজেপি, তারা এই ধরনের মন্তব্য প্রকাশ্য মঞ্চ থেকে যে ভাষার প্রয়োগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তা নিয়ে তারা কি বলছেন শোনাবো। আমরা বর্ণপরিচয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণপরিচয় দেখে বাংলা ভাষা শিখেছি, আমাদের হাতে করি হয়েছে। সেখানে ব দিয়ে আমরা বাঘ দেখেছি, ব দিয়ে আমরা বালক শিখেছি। কিন্তু আমাদের রাজ্যে আমাদের দুর্ভাগ্য যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ব দিয়ে অন্য কোনো শব্দ তিনি বেশি পছন্দ করেন। এত নোংরা ভাষা, নোংরা ভাবে কথাবার্তার ব্যবহারের ধরন পশ্চিমবঙ্গে পাল্টে দিলেন, সেটা নিয়ে আমার একটা খুব চিন্তা থাকে। মানে উনি তো একটা বয়সে এসে পৌঁছেছেন, ওনার পরে আবার কেউ একটা টিএমসি হাল ধরবে, এবং ওনার কথা বলার ধরনটা মানুষ নকল করছে, মজা করছে, হাসাহাসি করছে। তো ওনাকে নকল করা, ওনার কথা প্রতিদিন শুনতে 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 এই যে ব্যবহারিকভাবে মানুষের একটা অবনতি হচ্ছে পশ্চিমবঙ্গে, সেটা খুব ওয়ারিসাম। ওনার এই ফলবলানি দেখে আমার ধারণা হচ্ছে যে প্রবাবলি উনি ওই বিহারের ঘটনাটা নিয়ে নীতিশ কুমারের ওই পলিটিক্যাল চেঞ্জটার জন্য হয়তো উনি একটু ছটফটাচ্ছেন বেশি আর কি। এটা মেবি আ রিজন। মমতার উত্থানের পেছনে একজন বুদ্ধিজীবী ছিলেন, তিনি আজকে প্রয়াত। তিনি আমাকে ব্যক্তিগতভাবে বলেছিলেন, যখন আমি মমতার অত্যাচারের বিরুদ্ধে গণতন্ত্র বাঁচাও আন্দোলন শুরু করি, তিনি আমাদের সেই আন্দোলনের শরিক হয়েছিলেন। তিনি বলেছিলেন যে আপনি আমাকে পাপ মুক্ত করার সুযোগ দিলেন, আর ওই মহিলা যা খিস্তি করেন কোনো শিক্ষিত মানুষ সেখানে থাকতে পারে না। তো মমতা যেটা প্রকাশ্যে বলেছে, তো ওর যা বলার তাই বলেছে, ওর রুচিসম্মত, ওর যোগ্যতা সম্মত কথাই বলেছে। মুখ্যমন্ত্রী হলেই তো তার রুচিবোধ বৃদ্ধি পায় না, সবাই তো আর জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, বিধান রায় হতে পারেন না। যদি শুধুমাত্র প্রধানমন্ত্রীর ওপর রাগ থেকেই যে এমন আক্রমণ, এমনটা নয়। এর আগেও একাধিক সময় এই স্লিপ অফ টাং বা মুখ ফসকে বলা মন্তব্য, এমন হাজার একটা নজির রয়েছে। কখনো কোনো ধর্মীয় সভায়, মতুয়াদের সভায় তাদের ধর্মগুরুর নাম নিয়ে হোক, বা কোনো সময়
পুজোর মন্ত্র নিয়ে হোক, বাংলা ভাষা নিয়ে হোক, একাধিক সময় ধরনের নজির রয়েছে। এমনকি রেগে গিয়ে রাস্তায় জয় শ্রীরাম ধ্বনি শুনে রেগে গিয়ে মুখ্যমন্ত্রী যেভাবে গাড়ি থেকে নেমে এসেছিলেন, সেই দৃশ্য কিন্তু এখনো পর্যন্ত সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়ে রয়েছে। প্রশ্ন এখান থেকেই উঠছে যে বারবার যদি কখনো রাগ হয়ও, আক্রমণ করার দরকার হয়ও, রাজনীতির সৌজন্য থেকে বেরিয়ে যাবেন কেন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রশাসনিক প্রধান? আজকে সেই দৃশ্যটা আর্কাইভ থেকে না বার করেই পারলাম না। আরও একবার দেখাবো, যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যাচ্ছেন, তখন তার গাড়ির পাশে জয় শ্রীরাম ধ্বনি, তাও কোনো রাজনৈতিক নেতাদের নয়, নিছক লোকাল কিছু ছেলে মেয়েদের করা। সেখানেও তিনি ধৈর্যচ্যুতি হয়, সেখানেও তাঁর ধৈর্যচ্যুতি হয় এবং সেখানেও তিনি মাথা গরম করে গাড়ি থেকে নেমে যে ভাষায় তাদের সঙ্গে কথা বলেন বা তাদের উদ্দেশ্যে যে ধরনের শব্দ প্রয়োগ করেন, প্রশ্ন সেদিনও উঠেছিল। দেখুন। কখনো মাথা গরম, কখনো সরাসরি আক্রমণ, কখনো রেগে গিয়ে ধৈর্যচ্যুতি ঘটিয়ে যে ধরনের ভাষার প্রয়োগ। নিঃসন্দেহে মুখ্যমন্ত্রী তারপর অ্যাকশন নিয়েছিলেন কিনা জানা নেই, কিন্তু তার পরবর্তী রিয়াকশনগুলো আমরা দেখেছিলাম। এই মাটি রবীন্দ্রনাথের মাটি, নজরুলের মাটি, বিবেকানন্দের মাটি। আমরা গর্ব করে বলি, জন্ম জয়ন্তী পালন করি, গলায় মালা দিই, কিন্তু তারপর কি হয়? বাংলা ভাষার বোধহয় শেষকৃত্য সম্পন্ন হয়ে যায়, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। দেশের 130 কোটি মানুষের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী, রাজনৈতিক বিরোধ রয়েছে, থাকতেই পারে, কিন্তু গণতন্ত্রে রাজনৈতিক বিরোধ থাকবে, যেটা স্বাভাবিক। সেই রাজনৈতিক বিরোধিতার ক্ষেত্রে বিরোধিতার ভাষা না হয়ে সেই ভাষা যদি নিছক আক্রমণের ভাষা, ব্যক্তিগত আক্রমণ হোক বা গালিগালাজের জায়গায় সেই ভাষা যদি নেমে যায়, তাহলে সেটা নিয়ে ভাবতে হয় বই কি, তা নিয়ে প্রশ্ন ওঠে বই কি। যদিও এই ভাষা, এই আক্রমণ এই প্রথম নয়, আমি যেটা শুরু থেকেই বলছি, তা কখনো সাধারণ মানুষ হোক, মতুয়াদের মঞ্চ হোক বা অন্য কোনো জায়গায় হোক, কখনো তা মাথা গরম করে হয়, কখনো স্লিপ অফ টাং করে হয়। এর আগে 2021-এর ভোটের সময়তেও, বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন সময়, সে 21 থেকে শুরু করে এর আগে 19-এ, 21-এ এবং রিসেন্ট ইলেকশন পর্যন্ত প্রধানমন্ত্রী কখনো জেপি নাড্ডাকে বিভিন্ন সময় কুরুচিকর আক্রমণের নিদর্শনও রয়েছে। যদিও সেই আক্রমণের পাল্টা আক্রমণ হিসেবে, পাল্টা বয়ান হিসেবে, ন্যারেটিভ হিসেবে শাসক দলের পক্ষ থেকে অন্য শব্দবন্ধকে প্রয়োগ করার চেষ্টা করা হয়েছে, খাড়া করার চেষ্টা করা হয়েছে। কোনটা? যাবতীয়, কখনো হরিদাস পাল, কখনো বিভিন্ন ধরনের ভাষা, নাড্ডা, চাড্ডা, গাড্ডা, আমি সেগুলো শোনাব এক এক করে। তার পাল্টা একটা শব্দ অবশ্য তৃণমূল শিবিরও তৈরি করার চেষ্টা করেছে, দাঁড় করানোর চেষ্টা করেছে। সেটা কি? সেটা হচ্ছে দিদি। দিদি বলে যেভাবে ডাকা হয়েছে, সেইটা নাকি ছিল কুরুচিকর আক্রমণ, কিন্তু এগুলো নয়। দেখুন। আমফানে আপনাদের পাশে ছিল না, বুলবুলেও ছিল না। নরেন্দ্র মোদী সবচেয়ে বড় মিথ্যেবাদী, এত বড় মিথ্যেবাদী, আর অমিত শাহ হদল কুতকুত নেতা। এত বড় মিথ্যেবাদী কোথাও পাবেন না দেখতে। কোনদিন একটা চিফ মিনিস্টার চলে আসছে, কাজ নেই তো কিছু, লোকের কাজ করে না। কোনদিন হোম মিনিস্টার চলে আসছে, কোনদিন ওই আর একটা মিনিস্টার চলে আসছে, কোনদিন চাড্ডা, নাড্ডা, ফাড্ডা, ভাড্ডা, গাড্ডা সব চলে আসছে একটা করে। আর তারা একা প্রোগ্রাম করবার কেউ করবে না। আর যেদিন তারা প্রোগ্রাম করবে, লোক যদি না আসে, তাহলে নিজে সাজিয়ে রাখবে, যাতে নতুনকি করে ন্যাশনাল নিউজে ভালো করে দেখায়, দেখো আমায় মেরেছে। আরে আমি আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে করি, টাকা পয়সা আমার কাছে নো ম্যাটার। এবং তাই নরেন্দ্র মোদী যখন বাংলায় এসে বলে মমতা ব্যানার্জির দল তোলাবাজ, তখন শুনলে আমার মনে হয় দিক ঠাসিয়ে একটা ভালো করে গণতন্ত্রের থাপ্পড়। যদিও এটা যদি প্রতিযোগিতা হয়, তাহলে বলবো প্রতিযোগিতায় কিছু পিছিয়ে থাকেন না শাসক দলের আরও অনেক বড় মেজো সেজো নেতা এবং নেত্রী।
কখনো কখনো অভিনেতা বা অভিনেত্রী যাদের রাজনৈতিক ময়দানে হাতেখড়ি হয়েছে সেই তালিকা পড়তে শুরু করলে আজকে শোয়ের সময় শেষ হয়ে যাবে। তাই আমি সোজাসুজি আজকের আলোচনাতেই আসি। যারা আজকে আছেন আমার সঙ্গে এই সোজাসুজি স্বর্ণালীর ডিবেটে আলোচনায় রয়েছেন বিজেপির মুখপাত্র শতরূপা, রয়েছেন আরেকজন মুখপাত্র অধ্যাপক দীপঙ্কর সরকার, রয়েছেন আইনজীবী মণিশঙ্কর চট্টোপাধ্যায় এবং রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সুমন্ত্র মাইতি। প্রত্যেককেই স্বাগত রিপাবলিক বাংলা এবং সোজাসুজি স্বর্ণালীতে। আমি শুরুতেই আসি, এখানে যদিও মহিলা গেস্ট হিসেবে উপস্থিত রয়েছেন, আমি শতরূপাকে দিয়ে শুরু করব। একজন মুখ্যমন্ত্রী, তার থেকে বড় কথা মহিলা মুখ্যমন্ত্রী, এবং তার চেয়ে আমি যেটা শুরু করেছিলাম শুরুতেই, মানে হাতে নিয়ে বসেছিলাম এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণপরিচয় নিয়ে, তাই এটা হাতে রয়েছে বলে তাই বলি, যেখানে এই বিদ্যাসাগরের মাটি, রবীন্দ্রনাথের মাটি আমরা গর্ববোধ করি শতরূপা বাঙালি হিসেবে, বাংলা আমাদের মাতৃভাষা হিসেবে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি এ ধরনের ভাষার প্রয়োগ প্রায়শই দেখতে পাওয়া যায়, তাহলে কি বলতে হয়? রাজনীতির অবক্ষয়, ভাষার অবক্ষয়, না রাজনীতিবিদদের মানসিকতার অবক্ষয়? কি বলবেন? সবচেয়ে প্রথম হচ্ছে মাননীয়া আনফর্চুনেটলি মহিলা মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের, এবং সমগ্র পশ্চিমবঙ্গের লজ্জা আমি বলবো যে লাগাতার প্রধানমন্ত্রীর মতন একটা মানুষকে, প্রধানমন্ত্রীর যে মানে সিট অফ পাওয়ার, হি ইজ অ্যান ইনস্টিটিউশন বাই হিমসেলফ। এটা শুধু নরেন্দ্র মোদী বলে না, হুএভার, যেই প্রাইম মিনিস্টার হোক, তাকে একজন মুখ্যমন্ত্রী, একজন জনপ্রতিনিধি আরেকজন জনপ্রতিনিধি ব্যক্তিগত আক্রমণ করছে, এবং ভাষার তো ফুলঝুরি আমরা যা দেখি। শুধু ভাষা নয় স্বর্ণালী, তোমায় দেখতে হবে দ্য ওয়ে শি সেজ ইট, হার বডি ল্যাঙ্গুয়েজ, উনি যেভাবে আঙ্গিভঙ্গি করে, চোখ মুখ নাচিয়ে, শরীরের বিভিন্ন রকম আঙ্গিভঙ্গি করে একজন মহিলা, আমার লজ্জা করে, আমার রিয়েলি লজ্জা করে যে এরকম মুখ্যমন্ত্রী আমাদের মাননীয়া মহিলা বলে, মানে আমার অ্যাজ এ উম্যান আমার মনে হয় যে শুধুই কি মেয়েদের সম্মান রক্ষা করার দায়িত্ব আমাদের, পুরুষের সম্মান রক্ষা করার দায়িত্ব সমাজের নয়, জাস্ট বিকজ তোমার আইডিওলজির বিপরীতে, তাই বলে তুমি যা নয় তাই। এবং এই যে ভাষা, আমি আরেকটা কথা বলতে বাধ্য হচ্ছি, ইট লট ডিপেন্ডস অন আপব্রিঙ্গিং। এই ভদ্রমহিলার, আমরা ভদ্র বলে আমরা তাকে এখনো ভদ্র বলি, মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত ভদ্র বলে দিদি বলে আখ্যা দেয়, নয়তো উনি যে রেটে পশ্চিমবঙ্গকে অত্যাচার করেন, অন্য কোনো যদি প্রধানমন্ত্রী হতো যা ইচ্ছে তাই বলতো। আমাদের প্রধানমন্ত্রী অত্যন্ত মানে মার্জিত ভাষা ব্যবহার করেন, সাধারণ যে দিদিকে আপনি বলছেন যে মার্জিত ভাষা, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একাধিকবার, কখনো মহুয়া মৈত্র, কখনো আরো অন্যান্য অনেকে, তারা বলেছেন যে এইটা হচ্ছে সম্পূর্ণভাবে অপমান করার জন্য এই টোনে এইভাবে কথা বলা হয়েছে। বলবো ওরা এইরকম বুঝতে চাইছে, ওরা মাননীয় প্রধানমন্ত্রীকে দোষ দিতে চাইছে, দে হ্যাভ নাথিং এলস টু অ্যাকিউজ হিম অফ। ওরা শুধু এই ভদ্রলোককে দোষ দিতে চাইছে। একটা দিদি বলেছে, তুমি জানো পিসি বলা যাবে না, এমসিসি কোডে পিসি বলা যাবে না, কেন সে পিসি বলে? আজকে আমি এগুলো ছেড়ে দিলাম। লাগাতার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে হোদল কুত্রু তোমরা এক্ষুনি দেখালে, তাকে বিভিন্ন রকমভাবে বডি শেম করা, মাননীয় প্রধানমন্ত্রীকে নাকি উনি কোমরে দড়ি দিয়ে ঘুরে আনবে। এবং আজকে যা বলেছেন, মানে যেটা তোমরা দেখাচ্ছ, আমি ওই ভাষার জীবনে রিপিট করি না, আমি ওই ভাষায় কথা বলি না, কারণ আমার একটা আপব্রিঙ্গিং আছে, আমার একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে। আমি জানি না ওনার কীরকম, মানে মাননীয়ার কীরকম আপব্রিঙ্গিং, যে এই ধরনের কথাবার্তা উনি মাইকে মাননীয় মুখ্যমন্ত্রী হয়, যে একটা রাজ্যের হেড, সেখানে কোথাও একটা ভাষার ব্যবহারে সমস্ত রকমভাবে একটা মার্জনা থাকতে হয়, সেটা উনি কোনোদিন রাখেন না। উনি লাগাতার এটা করে যাচ্ছেন। কবে থেকে উনি বলে যাচ্ছেন কোমরে দড়ি দিয়ে নিয়ে আসবেন, কি পাথরের অট্টালিকায় থাকে তোমরা জানো না, প্রধানমন্ত্রীর ব্যাকগ্রাউন্ড তোমরা জানো না। এবং প্রধানমন্ত্রীর মতন, মানে আমার সৌভাগ্য হয়েছে ওনার সঙ্গে কাজ করার, ওনার মতন হাম্বল, ডাউন টু আর্থ, ভদ্র সভ্য মানুষ আমি দুটো দেখিনি অন্তত। আমি এটা আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে বলছি, তাকে এই ধরনের অপমান করা। আর আমি শুধু মাননীয়ার কথা বলবো, রাজনৈতিক ব্যানার্জি থেকে আরম্ভ করে সবাই, তুমি মহুয়ার কথা বললে, মহুয়া নাকি উচ্চশিক্ষিত নমুনা এই ধরনের ভাষা ব্যবহার করে। ইংরেজিতে গালাগালি দেওয়াটাই কি সেটা একটা বিশাল মানে আমি মণিশঙ্করদার কাছে আসি। মণিশঙ্করবাবু, যেটা আমি বললাম যে দুতরফের এর আগে একাধিকবার তৃণমূল শিবির থেকে সরব হয়েছেন যে দিদি বলে ডাকাটা নাকি ভালোভাবে নেয়নি তৃণমূল কংগ্রেসের, তৃণমূল শিবিরের কেউ, কিন্তু এইভাবে প্রকাশ্য মঞ্চ থেকে এই ধরনের ভাষা, যেগুলোকে আমরা গালিগালাজ বা খিস্তি বলে সাধারণতভাবে বলে থাকি, এবং যেগুলোকে ইংলিশে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বলা হয়,
সেই ধরনের বিশেষণ প্রয়োগ করে বক্তব্য, এটাকে আপনারা কিভাবে দেখছেন? সমর্থনযোগ্য কি আদৌ এটা? আমি প্রথমে একটা রিকোয়েস্ট করবো যে 1 মিনিট হোক 2 মিনিট হোক পুরোটা আমাকে বলতে দিয়ে আপনি কমেন্টস করবেন, কারণ প্রথমটা বলে শেষটা কি বলতে চাইছি বোঝা যায় না। বেশ বলুন। এখন আমি তৃণমূলের একদম সদস্য নই বা তৃণমূলের প্রবক্তা নই, সেই হিসাবে আমি কথা বলবো না। আমার কথা হচ্ছে যে আমরা যখন আইনের ছাত্র একটা স্যালমন্ডের ইকুইটি ম্যাক্সিম আমরা পড়েছি এবং সেটা বহুদিন ধরে আজও প্রাসঙ্গিক, আমরা মাঝে মাঝে কোট করি কোর্টের মধ্যে। ইকুইটি ম্যাক্সিমটা কি? হি হু কামস ইনটু ইকুইটি কামস উইথ আ ক্লিন হ্যান্ড। আমি যখন বাংলায় মানে দাঁড়ায়, আমি যখন কারোর বিরুদ্ধে কোনো আঙুল তুলে কোনো প্রতিবাদের কথা বলবো, আমাকে দেখতে হবে যে আমি কতটা পরিষ্কার, আমি পরিষ্কার হয়ে তবেই আমি তার বিরুদ্ধে কথাগুলো বলবো। আপনি বলতেই পারেন যে কথাটা উনি বলেছেন সেটা সত্যিকারের কুরুচিকর, আমারও মনে হচ্ছে কুরুচিকর, কিন্তু যেটা ম্যাডাম বললেন যে অনেক সময় ভুল বোঝা হয়, দিদিকে যেরকম টন্টিং করে ওরা বলছে দিদিরা শুনুন আমি শেষ বলছি যে আমরা বলছি যে টন্টিং করা হচ্ছে, আপনারা বলছে বলেননি ভুল বোঝা হয়েছে। অনেক বাংলায় অনেক শব্দ আছে যেগুলো ইংলিশে ব্যবহার করা হয়, আমি বলছি সেইগুলো হয়তো ভুল বোঝাবুঝি হতে পারে। আপনি দেখুন, দাঁড়ান, বাংলায় অনেক কথা আমরা বলি যেগুলো ইংলিশে ইউজ করা হয়। কি বলেছে ম্যাডাম আপনিও জানেন, আমিও বলছি, সেটা অনেক সময় আপনারাও ভুল বুঝেন। আমি হিন্দিতে হয়তো বলতে গেছি, বাংলায় কথাটা বলেছি, ওটাও বাংলায় হিন্দিতে আছে, বুঝে নেবেন। আমি লাস্টে বলছি সেটার ওই হিন্দিতে অনেকে ইউজ করে সেই ভাষাটা, আমি সেটা আপনাকে বলছি। আমি যেটা বলতে যাচ্ছি যে এই যে ভাষার যে বিতর্কগুলো, কুকথা, বাজে কথা, খারাপ কথা, এগুলো পশ্চিমবঙ্গে ইন্ট্রোডিউস হলো বিজেপি সরকার আসার পরে। দিলীপ ঘোষ বলল কি বারমুন্ডা পরার কথা বললেন মমতা ব্যানার্জিকে। আমাকে বলতে দিন, আমি বুঝিয়েই বলে দিচ্ছি আপনাকে। সুকান্ত মজুমদার বলল মমতাকে গালে থাপ্পড় মারুন। পুরো সেন্টেন্সটা বলুন। দাঁড়ান পুরো সেন্টেন্সটা বলুন। অনুরাগ ঠাকুর গোলি মারা সালে কো। অমিত শাহ যখনই আসবে থ্রেটনিং দিয়ে বলবে কান খোলকর শুন লো। এইগুলো ভালো লাগে না। এইবার আপনাকে বলি যে কোন কথা কোথায় বলতে হয়। আপনি কি বলেছে বাংলা ভাষাটাকে বলুন, আগে বলুন। আপনি ওই ভাষাটা যেটা রিপাবলিক বাংলা ব্লিপ করতে বাধ্য হচ্ছে, আপনি সেই ভাষাটা বলে আমাকে বোঝান যে মাননীয় কি করে সেই ভাষা প্রধানমন্ত্রীর জন্য ব্যবহার করে। আপনি প্লিজ সেটা আমাকে বলুন। আমি বলছি যে ভাষাটা ব্লিপ করেছে সেই ভাষাটা আপনি একবার উচ্চারণ করলে আপনিও বুঝবেন যে আপনি হিন্দিতে এটা ইউজ করেন। আমি কেন করব? তাহলে কি বলেছে? তাহলে কি বলেছে আপনি বলুন। আমি জীবনে আরে কি বলেছে মানুষ তো জানবে না কি বলেছে। আমি জানি শুনুন, মানুষকে ছোট করতে হলে খারাপ ভাষা দিয়ে বললে না, মানুষকে ছোট করতে হলে নিজে একটু বড় হলেই হয়, তবে অন্য লোক ছোট হয়ে যায়। আরেকটা কথা হচ্ছে মমতা ব্যানার্জি একমাত্র মুখ্যমন্ত্রী বা একমাত্র লোক যিনি সারা ভারতবর্ষে অন্যায়ের প্রতিবাদটা বিজেপির সঙ্গে করে বলে তার উপর প্রেশারটা অনেক বেশি। একমাত্র আর কেউ করে না, আর কেউ করে না প্রতিবাদটা। ফলে নিজেরা আগে পরিষ্কার হয়ে আগে শুভেন্দু অধিকারী কদিন আগে রাহুল গান্ধী নিজে কি বললো, কি বলেছে, কেন হচ্ছে না আপনার কথা হবে না, তাহলে আপনি কেন বলছেন, তাহলে আপনি কেন বলছেন, তা সবাই কথা বলতে হবে। আপনি কি বলেছেন? কি বলেছে আপনি? শুভেন্দু অধিকারী রাহুল গান্ধী আমি তো উচ্চারণ করতে পারছি না, আমি তো উচ্চারণ করতে পারছি না, যেটা নিয়ে শোরগোল পড়ে গেল। এই যে ন্যায় যাত্রায় এসে শুভেন্দু অধিকারী রাহুল গান্ধীকে বলল, সত্যি কথা বলার জন্য রাহুল গান্ধীকে ডিফেমেটরি স্টেটমেন্ট দিয়ে কেস করা হলো কিনা তার পদবিটা নিয়েছে কেন্দ্রের। আপনি ভাষা নিয়ে বলছেন তো, সামনে 21শে ফেব্রুয়ারি আসছে, সামনে আপনি ভাষাটা বলুন আগে। আগে আমি এই জায়গা থেকে বলছি, আমি এই জায়গা থেকে বলছি, আপনারা যেটা বলছেন না যে অন্যের খারাপ ভাষা শোনার দরকার নেই, নিজেকে শুধুমাত্র ক্ষমা করে দাও, নিজেকে তুলে নাও ওপরে, তাহলেই তো সব ভাষা ছোট হয়ে গেল। রাজনীতির ময়দানে এই ধরনের খারাপ ভাষা, ব্যক্তিগত গালিগালাজ, কিস্তি ধরনের ভাষার প্রয়োগ হচ্ছে তো এখন
হ্যাঁ, যদি সব আপনারা party যদি করছে। বলেন যে এখনই হচ্ছে এমন না, এর আগেও হয়েছে, বাবা আমলে যে হয়নি এমনটা নয়। কম হয়েছে, এখন- এখন এখন বেশি হচ্ছে। অনিল বসুর বক্তব্যগুলো তাহলে আর্কাইভ থেকে অন্যভাবে বার জানি করতে হয়, আপনি আমি, জানেন সেটা সেগুলো, জানি। আপনি সেগুলো জানেন না। আমরা জানি। বিজেপি আমার বক্তব্য হচ্ছে তাহলে এটা রাজনীতির BJP অবক্ষয়, লোকজন রাজনীতি basic শিক্ষিত বিদ্যের মানুষ। অবক্ষয়, নাকি বাংলা ভাষার অবক্ষয় হতে হতে আজকে এই জায়গায় চলে এসেছে। আমি আরো কিছু বক্তব্য শোনাবো, তবে তার আগে দীপঙ্কর বাবু হাত তুলছেন। দীপঙ্কর বাবু, দেখুন, এই শুভ সন্ধ্যায় স্বর্ণালী যে বিষয়টা আলোচনা করা হচ্ছে, যে একজন মানুষের কথা, তার চালচলন, বিচারভঙ্গি, তার কোথা থেকে এসেছেন, কোন পরিবেশ থেকে এসেছেন এবং আজকে কোথায় আছেন, এই দুটো অবস্থানের বিচার করলে বোঝা যায়। আজকে যিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, যে ব্যক্তিটা বিশ্বের 13টা রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান পায়, আমেরিকা, ব্রিটেন, মিশর থেকে শুরু করে, যিনি 140 কোটি বেশি মানুষের প্রতিনিধি, যিনি বিশ্বের পরপর 5 বার শ্রেষ্ঠ জননায়ক হন, সেই লোকটার সম্পর্কে এরকম একটা কুরুচিকর মন্তব্য করে, যিনি করেছেন বাংলার মুখ্যমন্ত্রী, তিনি আমারও মুখ্যমন্ত্রী, আপনারও মুখ্যমন্ত্রী, দিদিরও মুখ্যমন্ত্রী, কিন্তু তিনি 140 কোটি মানুষের কাছে বাঙালির মাথাকে হেট করে দিয়েছেন। রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্রের এই বাংলার, সোনার বাংলার, যে বাঙালিদের কথা শুনে সারা পৃথিবীর লোক, সারা ভারতবর্ষের লোক মাথা নিচু করে বাংলার কালচার, সংস্কৃতির দিক থেকে, যাদের সভ্যতা সংস্কৃতি সারা পৃথিবীতে পথ দেখায়, বাঙালি পাবেন না এমন কোনো রাষ্ট্র নেই, এমন কোনো ভালো জায়গা নেই যেখানে বাঙালি পাবেন না, কিন্তু সেই বাঙালির মাথাকে আজকে হেট করে দিয়েছেন এমন একটা শব্দ প্রধানমন্ত্রীর সম্পর্কে ব্যক্ত করে। দ্বিতীয় কারণ হচ্ছে যে স্বর্ণালী এই কথাগুলো কেন বলছেন তিনি, কারণ একটাই, কারণ অনেকগুলো আছে, তার প্রধান কারণ একটাই, তার ভাই, যাকে তিনি শৃঙ্খলা কমিটির সভাপতি করেছিলেন, যাকে দলের মুখ্য সচিব করেছিলেন, সেই ভাই পার্থ, যে বিধানসভায় পাশে বসে থাকতেন, সেই পার্থ এখন জেলে। তার আরেক ভাই, যাকে তৃণমূল কংগ্রেসের কেশিয়ার করেছিলেন, একেবারে তৃণমূলের টাকার হিসাব রাখার জিনিস, খাদ্যমন্ত্রী, উত্তর 24 পরগনা জেলার আমাদের জেলার লোক, তিনি এখন জেলে। তার গুণধর ভাইয়েরা একের পরে লাইন দিয়েছে, মানুষ থেকে শুরু করে, ফলে তাদের যে জেল যাত্রা, এই জেল যাত্রায় উনি স্বপ্ন দেখছেন। বারবার আমরা বলছি যে এ তো সব চুনোপুটি, আস্ত নায়ক হচ্ছে গিয়ে হাওয়াই চটি, সেই নায়ক, সেই আস্ত নায়ক, সে যিনি চুনোপুটি খারাপ, চুনোপুটি যদি খারাপ হয় দাদা বাজারে গিয়ে কিনবেন না, দিনটা একটু রিজার্ভ থাকুন না, ভাষা নিয়ে কথা হচ্ছে তো, সেটাই বলছি। আজকে দিনটা ভাষাটা কথা বলেছেন, আমি একটাও কথা বলিনি, একটু বলতে দিন, ভদ্রতা রাখুন। এবার চুনোপুটি আমরা বলেছিলাম হাওয়াই চটি মূল দায়িত্বে, সেই হাওয়াই চটির আজকে যেহেতু আস্তে আস্তে দরজার দিকে, জেলখানার দিকে এগিয়ে যাচ্ছে, তার সমস্ত রাজনৈতিক ক্যারিয়ারটা চলে যাচ্ছে, নষ্ট হওয়ার দিকে যাচ্ছেন, কারণ তিনি চোরের, যারা চুরি করেছেন তাদের তিনি প্রধান, তার পাশে বসে চুরি করেছে, ফলে তাদের জন্য এই যে জেল যাত্রা, আপনারাও কবিতা বেঁধেছেন, যেখানেই দেখি কোটি কোটি শুনতে পাই হাওয়াই চটি ধরনের কবিতা আপনারাও বেঁধেছেন, এইসব নিয়ে স্লোগান আপনারাও দিয়েছেন। হাওয়াই চটির কথা বলি, কিন্তু আমি আবারও বলি, মণিশঙ্কর দার বাবুর মতন একজন ভদ্রলোক এরাও বলেছিলেন হাওয়াই চটি না, আমি একটা অন্য জিনিস বলি, যে নিঃসন্দেহে যদি কেউ পক্ষ নিয়ে থাকেন তিনি আর নিরপেক্ষ কি করে হবেন, কিন্তু আমি অন্যভাবে সুমন্ত্র বাবুর কাছে আসবো। তবে তার আগে আমি বলি যে বারবার আমরা বলছিলাম না যে কিসের অবক্ষয়, তাহলে রাজনীতি সৌজন্য বহু আগে ভুলে গেছে, রাজনীতির ময়দানে রাজনীতিবিদরা ভাষাজ্ঞান হারিয়েছে। আমাদের খারাপ লাগছে এই বাংলা, এই বাঙালির জায়গা, বাংলা ভাষাটাও। আজকের এই কথাটা শোনার পরে সারা ভারতবর্ষের লোক, সারা পৃথিবীর লোক বাঙালিকে ধিক্কার জানাচ্ছে, যে প্রধানমন্ত্রী সম্পর্কে এরকম বলছে। কোন প্রধানমন্ত্রী? যিনি বিশ্বের পরপর 5 বার প্রধান সর্বশ্রেষ্ঠ জননেতা হয়েছেন, যিনি বিশ্বের 13টা দেশের সর্বোচ্চ সম্মান পান, তাকে এরকম অশোভনীয় ভাষায় রাস্তায় তিনি ধর্ণা মঞ্চে, কোথায়, রেড রোডে দাঁড়িয়ে গালাগালি দিচ্ছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী সম্পর্কে, তারও প্রধানমন্ত্রী, অথচ তাকে সম্পর্কে এরকম বাজে শব্দ ব্যবহার করছে। এরা শুধু আমি সুমন্ত্রের কাছে আসবো। আরেকটা ধর্ণা মঞ্চে একটুখানি বলি, বা আরেকজন সাংসদ ছিলেন কাকলি ঘোষ দস্তিদার, আপনি ধর্ণা মঞ্চ নিয়ে বলছেন, এই ধর্ণা মঞ্চের পাশে একটা ধর্ণা মঞ্চ রয়েছে, ডিএ ধর্ণা মঞ্চ, যেটা আজকে খুলে দেওয়া হয়। এক সময় তাদের ক্ষেত্রেও, যারা ধর্ণায় বসেছেন তাদের ক্ষেত্রেও চোর, ছেচোর, চিটিংবাজ, মানে কিছু বাদ থাকে, চোর ডাকাত, তাদেরকেও ঘেউ ঘেউ বলা, এক্স্যাক্টলি, মানে সেই ভাষাতেও আক্রমণ আমরা আগে শুনেছি। সরকারি কর্মচারী তাদেরকে ঘেউ ঘেউ করতে দিয়েছে, মানে হচ্ছে তারা ঘেউ ঘেউ করছেন, সেই বক্তব্য আমার মনে পড়লো জাস্ট কথা বলতে বলতে। তার পাশেই ধর্ণা মঞ্চের পাশেই যেহেতু একটা ধর্ণা মঞ্চ এতদিন ধরে চলছিল, আমি সুমন্তর কাছে আসবো, তার আগে শত্রুপাতি হাত তুলছে। শত্রুপাতি,
আমি সরি সুমন্ত, তোমার টাইম আমি একটু নিয়ে নিচ্ছি। আমি না একটু নিউট্রাল কথা বলতে চাই। এক হচ্ছে কাকে অপমান করেছে সেটা তো ডেফিনেটলি আমাদের গায়ে লাগবেই, সারা দেশের গায়ে লাগছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন মুখ্যমন্ত্রী একটা রাজ্যের তিনি যখন কোনো কথা বলেন, এন্টায়ার রাজ্য তার দিকে তাকিয়ে থাকে, ইরিসপেক্টিভ অফ পার্টি, ইরিসপেক্টিভ অফ আইডিওলজি। সেই জন্য তার মুখ থেকে কী ধরনের কথা বেরোবে, তার বডি ল্যাঙ্গুয়েজ কী হবে, ইট শুড বি এক্সাম্পলারি। আমি দুজন মুখ্যমন্ত্রীর নাম নিচ্ছি, তারাও মাননীয়া ছিলেন, তারাও মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন। এক হচ্ছে আমাদের সুষমা স্বরাজ, দিল্লিতে ছিলেন, এমন নয় যে তার কোনোদিনও রাগ হয়নি। এবং তিনি যখন দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন তখন কিন্তু অপোজিশনে, মানে কেন্দ্র সরকার চালাচ্ছে কংগ্রেস, একটা কোনো কুরুচিকর কথা তার সাথে রাগ করতো না তা নয়, রেগে যেত, অসম্ভব রাগী ছিলেন, কিন্তু কোনোদিন কোনো কুরুচিকর মন্তব্য কেউ শোনাতে পারবে না। আরেকজন হচ্ছে আমাদের অপোজিট পার্টি, কিন্তু তাও আমি বলবো জয়ললিতা ওয়াজ সো রিফাইন্ড, এত সুন্দর তার ব্যবহার প্রত্যেকে। তো আমরা কি এইটুকু এক্সপেক্ট করতে পারি না? আমি বিজেপি স্পোক্স পারসন, আমি এক্সপেক্ট করি না যে মাননীয় আমাদের ভীষণ ভালো ভালো কথা বলবে, কিন্তু যেটা বলবে সেখানে তো বিন্দুমাত্র একটু কিছু সভ্য, ভদ্র, শালীনতা মার্জিত ভাষা একটু তো ব্যবহার করবে, এইটুকু এক্সপেকটেশন। আপনারা ডাকাত রানী বলবেন সারা কোনটা মার্জিত ভাষা? ডাকাত রানী তো ভালোবেসে, আরে ডাকাত রানীতে না এক সেকেন্ড হিরক রানী, আরে তার তো গন্ডগোল হচ্ছে। আমি সুমন্ত ব্যাপারটা গুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে সুমন্ত্রের কাছে, আমি আসবো, তবে তার আগে আমি কিছু বক্তব্য শোনাবো। এই যে ডাকাত রানী বলছেন, হীরক রানী বলছেন, আপনি বলতে পারছেন তো? না এক সেকেন্ড, আপনি বলতে পারছেন তো? মণিশঙ্কর বাবু আপনি তো বলতে পারছেন, ডাকাত রানী আপনি বলতে পারলেন তো? শত্রুপতি বললেন ডাকাত রানী, আপনি কি ডাকাত রানী উচ্চারণ করতে পারবেন না? ইয়েস অর নো? পারবেন না। ডাকাত রানী উচ্চারণ করা যায় না, হীরক রানী উচ্চারণ করা যায় না, হীরক রাজা উচ্চারণ করা যায় না, ডাকাত রাজা উচ্চারণ করা যায় না, কিন্তু যে ভাষা, যে স্ল্যাং, না বক্তব্য হচ্ছে খিস্তি, গালাগাল, দেখুন আমি যে গালিগালাজ, যে অশ্লীল গালিগালাজ আপনারা উচ্চারণ করতে পারেন না, সেইখানে সমস্যা। আমি আসছি সুমন্তের কাছে, আমি আসবো। তার আগে আমি আপনাদেরকে শোনাই যে কখনো অনেকেই বলছেন, ওনার সপক্ষে যারা বলবেন যে মাথা গরম হয়ে যাচ্ছে, যদিও এখানে কোনো ঝগড়াঝাটির জায়গা ছিল না মঞ্চে, এর আগেও প্রচার মঞ্চ থেকে একাধিকবার এই ধরনের ভাষার প্রয়োগ হয়েছে। আমি বেশ কিছু ক্ষেত্রে বেশ কিছু নমুনা দেখাবো, যেখানে আপনারা খুব ঠান্ডা মাথায় দেখুন যে মাথা গরম ছাড়াও কিভাবে ভাষার বিকৃতি ঘটেছে। কেন বলছি? কারণ শুরু করেছিলাম আজকে বর্ণ পরিচয় দিয়ে, বাংলা ভাষা দিয়ে, তাই বাংলা ভাষাতে ফিরে আসছি। আমি আসবো সুমন্ত্রের কাছে একই বিষয় নিয়ে, যে শুধুমাত্র মাথা গরম রাজনৈতিক আক্রমণ নয়, ক্রমাগত রাজনীতির ময়দানে বাংলা ভাষার শেষকৃত্য সম্পন্ন হচ্ছে। ইয়েস, এটা হচ্ছে আমার ভাষা। এবার আপনারা শুনুন মাননীয় ভাষা, বিভিন্ন সময় আর বাকি যারা রয়েছেন রাজনীতির ময়দানে তাদের ভাষা শুনুন। হাম্বা হাম্বা, রাম্বা রাম্বা, কাম্বা কাম্বা, দুম্বা দুম্বা, বুম্বা বুম্বা, বাম্বা বাম্বা, হাম্বা হাম্বা, রাম্বা রাম্বা, কাম্বা কাম্বা, দুম্বা দুম্বা, বুম্বা বুম্বা, বাম্বা বাম্বা, হাম্বা হাম্বা, রাম্বা রাম্বা, কাম্বা কাম্বা, দুম্বা দুম্বা, বুম্বা বুম্বা, বাম্বা বাম্বা। দেবী চরাচর সারে, কুচশিশ ভূত মুক্তাহারে, বিনা পুস্তক রঞ্জিত হস্তে, সরস্বতী মহাভাগে, বিদ্যা কমলা লোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী, সরস্বত্যই নমো নমো। মা দুর্গা, মা কালী, জয় বজরং বলি, ওম নমঃ শিবায়, গণপতি বাবা মৌরিয়া, বিশালাক্ষী, বিষ্ণু মাতা, রক্ষা কালী, জয় মাতা দি, সন্তোষী মাতা। আমি বলছিলাম যে শুধুমাত্র রাজনীতির আক্রমণ, রাজনৈতিক সৌজন্য নয়, এখানে সবাই রয়েছেন, এমনকি মণিশঙ্কর দা নিজেও হাসছিলেন, সবাই কম বেশি। বলছি খারাপ ভাষা, ভুল ভাষা, সব ভাষা, আমার ভাষা, তোমার ভাষা, ভাষার শেষকৃত্য, ভাষার দাহন, ভাষার অবস্থা, ভাষার শেষকৃত্য, ভাষার শ্মশান যাত্রা। আমি আসছি সুমন্ত্র, আমি এই দলেরই আরেকটা আমি দেখি বি টিম, যারা বাংলা পক্ষ নাম নিয়ে, কিসের পক্ষ ভগবান জানে, বাংলা পক্ষ নাম নিয়ে তারা বড় বড় কথা বলে, বাংলা ভাষার ধ্বজা ধরে, ঝান্ডা ধরে ঘুরে বেড়ায়। আমি জানি না তারা কি এই ধরনের, এগুলো কি তাদের কান পর্যন্ত পৌঁছয় না। ভাষা নিয়ে অনেক বিপ্লব শুনতে পাই আমি, রামধনু বলা যাবে না, রংধনু বলতে হবে, নীল রং বলা যাবে না, আসমানি বলতে হবে, কিন্তু এই যে প্রত্যেক মুহূর্তে যে ভাষার, বাংলা ভাষার যে শেষকৃত্য সম্পন্ন হচ্ছে, সুসম্পন্ন হচ্ছে, এই নিয়ে কোথাও আমি কাউকে কিছু বলতে শুনি না।
রাজনীতির ভাষা এমন জায়গায় পৌঁছে যাচ্ছে যে বাংলা ভাষা শেষ হয়ে যাচ্ছে। এটা কি ধরনের রাজনীতি সুমন্ত্র? হ্যাঁ, কি ধরনের রাজনীতি সে বিষয়ে হয়তো আমি কিছুটা আলোকপাত করব আলাদাভাবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে রাজনীতিতে এই ধরনের ভাষা এর আগে আমরা দেখেছি এবং প্রধানত মুখ্যমন্ত্রীর কাছ থেকে এই প্রথম কিন্তু এরকম শুনছি না। এই আলোচনাতেই উঠে এসছে, কখনো ঘেউ ঘেউ কথা বলেছেন, কখনো স্ত্রীর ভ্রাতা কথাটা উচ্চারণ করেছেন, আজকে যে কথাটা উচ্চারণ করেছেন মণিশঙ্কর বাবু, যেটা হিন্দি এবং বাংলা গুলিয়ে দেওয়ার কথা হচ্ছে। কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে, এটা তো যারা আমরা রাজনীতির সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত আছি তারা হয়তো এক পক্ষের হয় বলবে, তারা হয়তো অন্য পক্ষের বলবে, তর্কাতর্কি হবে, কিন্তু আপামর জনসাধারণের বাদেও যে একটা বুদ্ধিজীবী মহল আছেন তারা তো কোনোদিন মুখ্যমন্ত্রীর এই ভাষার কোনোদিন প্রতিবাদ করেন না। আমি বলছি তারা কোনোদিন এই ভাষার, আমি একটা কোট করছি, প্রথম যখন মুখ্যমন্ত্রী একবার স্ত্রীর ভ্রাতা কথাটা উচ্চারণ করেছিলেন মঞ্চে দাঁড়িয়ে, যেটা কোনোদিন মুখ্যমন্ত্রীচিত হয়নি, তখন মাননীয় শ্রী সুবোধ সরকারকে জিজ্ঞেস করা হয়েছিল এই ভাষা কি আপনি সাপোর্ট করেন? তখন সুবোধ সরকার এড়িয়ে যাওয়া, এটাকে বলা হয় ট্যানা পেঁচানো, বিটিং অ্যারাউন্ড দ্য বুশ। সুবোধ সরকার বলেছিলেন এটা তো ভাষা, আমি একটা শব্দ শ্রমিক, আমার কাছে প্রত্যেকটা ভাষা হীরকখণ্ডের মতো। তাই যে রাজ্যে দিদি বলে ডাকলে যদি মাননীয়ার অবমাননা হয়ে যায়, সেই রাজ্যে আমি কোনোদিন কোনো নিরপেক্ষ বুদ্ধিজীবী বা নিরপেক্ষ কাউকে, আমি অমিত শাহকে যখন মুখ্যমন্ত্রী বডি শেমিং করেছিলেন কোনো প্রতিবাদ দেখিনি। দলীয় তরফ থেকে প্রতিবাদ ইজ আ ডিফারেন্ট থিং, কিন্তু সভ্য সমাজ থেকে, আমি নাম নিচ্ছি না, আমি যারা যাদের সব বিষয়ে একটা মতবাদ আছে, নাটক করেন কিন্তু তার সব বিষয়ে মতবাদ আছে, দু কলম কবিতা লেখেন তার সব বিষয়ে মতবাদ আছে, তারা তো কোনোদিন বলেন না। আজ পর্যন্ত বডি শেমিং যদি দিদি বলতে যদি কথা হয়, তাহলে যেটা শতরূপা দিয়ে বললেন, আজকে আমি বলছি একজনের বডি শেমিং করা, তার শারীরিক গঠন নিয়ে তাকে মন্তব্য করা, সেটা একজন পুরুষ মানুষ হিসেবে একজনকেও আমরা বলিনি যে পুরুষের অপমানটাও অপমান, শুধুমাত্র দিদিকে দিদি বললেই অপমান। আর সেই দিদি দাঁড়িয়ে এই ভাষা বলছেন। স্বর্ণালী, আমি একটা ছোট্ট ঘটনার কথা বলি, আমি সত্যি প্রতিদিন যখন আসি এখানে, উত্তম কুমারের সেই নায়ক সিনেমার একটা বিখ্যাত ডায়লগ আছে না, যে তুমি যে কোনো অভিনয় দাও, যে কোনো চরিত্র দাও, সেই একই ডায়লগ, সেই একই এক্সপ্রেশন, সেই একই থ্রো। প্রতিদিন এসে তৃণমূলের সমর্থকদের যে বা সমর্থিত যেসব মাননীয় স্পোক্সপারসন আছেন, তাদের তুমি যা দাও সেই একই, সেই ঘুরে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে মাননীয় অমিত শাহ থেকে শুরু করে এটাতে। আমি সত্যি কথা বলতে কি, অন্যায়ের প্রতিবাদ করাটা কিন্তু খুব সহজ, কিন্তু যেটা অন্যায় নয় সেটার সপক্ষে গলা চড়ানো কিন্তু সত্যি খুব বিশাল ব্যাপার। মাননীয় মণিশঙ্করদা, আমি আপনাকে সত্যি শ্রদ্ধা জানাচ্ছি, আপনি এই যে জিনিসটা দাঁড়ান আপনার সময় বলিনি, আরে আমি বলছি আপনাকে, কিন্তু আপনারা যে এই যে না আমি কি আমার মনে পড়ে গেল দুটো ঘটনা এই মুহূর্তে, দুটো ঘটনা মনে পড়লো। এক হচ্ছে মাননীয় বিধায়ক, রাজ্যের মন্ত্রী আপনাদের মনে থাকবে, এক সেকেন্ড, রাজ্যের মন্ত্রী অখিল গিরির কথা আমার মনে পড়ে গেল এই মুহূর্তে, যখন বলছিলেন বডি শেমিং এর কথা। অখিল গিরি আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে কি ভাষা, তার চেহারা, তার বর্ণ, তার রং, সবকিছু নিয়ে যে ভাষায় মন্তব্য করেছে, আমি জানি না যে তারপরও তার দলের তরফ থেকে সেইভাবে কখনো কেউ নিন্দা করেননি। বহুবার আমরা বলেছি অখিল গিরি শাস্তি চাই, দাবি চাই, আমরা রিপাবলিক বাংলা কার্যত প্রত্যেক দিন এই নিয়ে বিচার করেছি, এবং সেটাতে যারা মহিলা ছিলেন তারা হেসেছিলেন। এক বিশ্লেষক যদি তুল্যমূল্য সুমন্ত্র এই ঠিক অখিল গিরির এই কমেন্টের জন্য তোমাদেরই স্বর্ণালীদের চ্যানেলে রিপাবলিকে আমি ছিলাম অর্ণবের সঙ্গে, সেদিন এক সেকেন্ড শশী পাঁজা সাপোর্ট করেছিল, সেদিন শশী পাঁজাও ছিলেন আমার সঙ্গে সেম প্যানেলে, শশী পাঁজা জাস্টিফাই করে গেল। আমি অবাক, একজন মহিলা হয়ে ছিলেন, শিক্ষিত মহিলা, এই ধরনের
আমি মনীষঙ্কর কাছে 10 সেকেন্ডই সময় বলি হিরো প্রাণী বলে এত গায়ে লাগছে, দিদি বলে এত গায়ে লাগছে, আমি বলছি একবার এই প্যানেলে বলিনি যে খারাপ কথা যদি বলেছেন সেটা সাপোর্ট করছি। তিনি কিভাবে বডি শেমিং করেছেন উপরাষ্ট্রপতি জাগদীপ ধনখড়ের পদে আগে মিমিক্রি করে। পলিটিক্সে এই যে ইন্ট্রোডিউসটা সেটা তো খুবই খারাপ ব্যাপার, আমি কোনো সময় সাপোর্ট করিনি। আমি যেটা বলছি যে আর্টিকেল 19 যে ফ্রিডম অফ এক্সপ্রেশন কথা বলা আছে সেখানে কিছু রেস্ট্রিকশন শেষ করতে দিন আমাকে। আর আমি কি বলতে চাইছি শেষ করতে দিন, তাহলে বুঝতে পারবেন আমি কি বলছি। আমি বলছি ফ্রিডম অফ এক্সপ্রেশনে কিছু রেস্ট্রিকশনের কথাও সুপ্রিম কোর্ট বলেছে। যদি মানে ফ্রিডম অফ এক্সপ্রেশন আছে বলে যা কিছু বলবে, আমি তো আপনাদের হয়ে বলছি ফ্রিডম অফ এক্সপ্রেশন আমাদের হয়ে বলছি ফ্রিডম অফ এক্সপ্রেশনে যা কিছু বলা যায় না সেখানে রেস্ট্রিকশন আছে। কিন্তু আমি বলছি যখন বিজেপি এখানে আপনি কোন বিজেপি নেতা আমি নিশ্চয়ই করব আপনি আমাকে পাঠাবেন, আমি নিশ্চয়ই করব। সময় আপাতত শেষ। ফ্রিডম অফ স্পিচের কথা বলা হচ্ছে, কিন্তু সেখানে কোনোভাবে এই ধরনের অশালীন ল্যাঙ্গুয়েজ, এই ধরনের স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বা গালিগালাজ খিস্তি সেগুলো কখনো কোথাও কেউ সমর্থন করেনি। ভবিষ্যতে এ ধরনের যদি বক্তব্য আসে অন্য যে কোনো রাজনৈতিক দলের তরফ থেকে, আমি দায়িত্ব নিচ্ছি, আমি সেই নিয়ে আবারও শো করব, আবারও প্রশ্ন তুলব। আপাতত প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।